আসসালামু আলাইকুম। মার্জিয়া মডেল স্কুল কলেজের অনলাইন কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি তোমাদের শান্ত স্যার। এর আগের ক্লাসটায় আমরা পর্যায় সারণী ইতিহাস এবং পর্যায় সারণী বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা এই পর্যায় সারণী থেকে কোনো মৌলের অবস্থান নির্ণয়, তারপর হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি এবং পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়টা আলোচনা করব। পর্যায় সারণী থেকে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে হলে আমাদের সবার আগে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কীভাবে করে তা তোমরা এর আগের চ্যাপ্টারে কি শিখে এসেছো। তো ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হবে সেটা আমি আলোচনা করব না। আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কীভাবে মৌলের মৌলের অবস্থান নির্ণয় এখন মৌলের অবস্থান বলতে দুইটা জিনিস বোঝানো হয়েছে। একটা হচ্ছে মৌলটা কত নাম্বার পর্যায়ে এবং মৌলটা কত নাম্বার গ্রুপে। তো সবার আগে আমরা পর্যায় নির্ণয় করা শিখব, যে মৌলটা কত নাম্বার পর্যায়। আমরা যদি একটা মৌল আলোচনা করি, কোন মৌলটা আলোচনা করতে আমরা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 2 4 6 10 1s2 2s2 2p6 3s1 2 4 4 6 10 আর 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এখন এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে সোডিয়াম কত নাম্বার পর্যায়ে আছে। আমরা একটু খেয়াল করি, সোডিয়ামের এই সর্বশেষের যে ইলেকট্রন, তার প্রধান শক্তি স্তর হচ্ছে 3। প্রধান শক্তি স্তর হচ্ছে 3। এই সর্বশেষ ইলেকট্রন যে প্রধান শক্তি স্তরে আছে সেটাই হবে সেই মৌলটার পর্যায়। এটাই হবে কি সোডিয়ামের পর্যায়। আমরা যদি আরও একটা উদাহরণ দিই, যেমন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 8, বা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। আমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি, 1s2 2s2 2p4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের সর্বশেষ ইলেকট্রনটি প্রধান শক্তি স্তর হচ্ছে 2। তার মানে অক্সিজেনের পর্যায় হচ্ছে 2। বা আমরা আরেকটু বড় একটা মৌল নিতে পারি, বড় পারমাণবিক সংখ্যা, যেমন ক্যালসিয়াম 20। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তো আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে সর্বশেষ ইলেকট্রনের প্রধান শক্তি স্তর হচ্ছে 4, তাহলে এর পর্যায়ও হবে 4। তো এইভাবে আমরা যে কোনো মৌলের পর্যায় নির্ণয় করতে পারবো। তো এখন পর্যায় নির্ণয় করা তো আমরা শিখলাম। যদি আমরা এখন গ্রুপ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে। আচ্ছা, আমরা এখন আসি গ্রুপ নির্ণয়টা আমরা কিভাবে করব। আমরা যদি গ্রুপ নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে 3টা ওয়েতে যেতে হবে, বা 3ভাবে আমরা নির্ণয় করতে পারবো। প্রথমটা হচ্ছে যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে, যেসব মৌলের ইলেকট্রন
সর্বশেষ s অরবিটালে যায়। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে যায় তাদের ক্ষেত্রে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে গিয়েছে। কোনটায় গিয়েছে? s অরবিটাল। তো এই ক্ষেত্রে সোডিয়ামের গ্রুপ নাম্বার হবে এই যে s অরবিটালের উপরে যে সংখ্যা আছে বা যতটা ইলেকট্রন আছে সেটাই হবে কি s অরবিটালের সোডিয়ামের গ্রুপ নাম্বার। s এর উপর কয়টি ইলেকট্রন আছে? একটি, তাহলে এটা হবে 1 নাম্বার গ্রুপ। যদি আমি আরেকটা উদাহরণ দিই তাহলে সেটা হচ্ছে যেমন পটাশিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, অর্থাৎ পটাশিয়ামেরও সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে গিয়েছে। সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে, এবং s এর উপর ইলেকট্রন আছে 1, তার মানে এটাও গ্রুপ 1 এর মৌল। তাহলে আমরা একটু দেখি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারলাম সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে আছে এবং s অরবিটালে ইলেকট্রন আছে 1, তাই সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1। এভাবে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে যাবে, s অরবিটালে ইলেকট্রন সংখ্যা যত হবে তার গ্রুপ নাম্বারও তত হবে। এবার আমরা দেখি 2 নাম্বার পদ্ধতিটা। আচ্ছা, আমরা একটু 2 নাম্বারটা খেয়াল করি। 2 নাম্বার কীভাবে আমরা করব সেটা হচ্ছে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে যাবে, ঠিক আছে, বাট কিন্তু তার আগে যদি d অরবিটাল থাকে, তাহলে কিভাবে নির্ণয় করব? যেমন আমরা উদাহরণ দিতে পারি আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। আমরা আয়রনের উদাহরণটা একটু দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 2 4 6 10 12 18 20, আমাদের 26 হওয়ার জন্য লাগবে আরও 6টা। দ্যাট মিনস ডি অরবিটালে যাবে 6টি ইলেকট্রন। তো আমরা দেখি এখানে সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে গিয়েছে, কিন্তু তার আগে আবার কি ডি অরবিটাল আছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে গ্রুপটা নির্ণয় করব? এই ক্ষেত্রে আমাদের গ্রুপ নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা এই s অরবিটাল এবং ডি অরবিটালের যে ইলেকট্রন আছে, s অরবিটালের ইলেকট্রন প্লাস ডি অরবিটাল ইলেকট্রন, আমরা যদি s অরবিটাল ও ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করি তাহলে আমরা আয়রনের গ্রুপ নাম্বারটা পেয়ে যাব। s অরবিটালের ইলেকট্রন হচ্ছে 2 আর ডি অরবিটাল ইলেকট্রন হচ্ছে 6, তাহলে 2 আর 6 8। দ্যাট মিনস আয়রনের গ্রুপ নাম্বার হচ্ছে 8।
তো আমরা যদি আরও একটা উদাহরণ খেয়াল করি জিঙ্কের, জিঙ্ক নিয়ে যদি আমরা আলোচনা করি, জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং 30টা বানানোর জন্য এখানে লাগবে 3d10। তো জিঙ্কের বেলাও আমরা কি দেখলাম যে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল, বাট তার আগে কি আছে ডি অরবিটাল। তো এই ক্ষেত্রে আমাদের ঠিক সেম সূত্রটাই প্রযোজ্য হবে, বা আগে যেভাবে আমরা নির্ণয় করেছি। আগে আমরা কিভাবে করেছিলাম, ডি অরবিটাল ও এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করে। তো ডি অরবিটাল ইলেকট্রন আছে আমার 10টি, এস অরবিটাল আছে 2টি, তাহলে 10 আর 2 হচ্ছে 12। তার মানে হচ্ছে জিঙ্কের গ্রুপ নাম্বার হবে 12। এই হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস। এবার আমরা 3 নাম্বার রুলসটা দেখি। 3 নাম্বার রুলসটা হচ্ছে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করবে, তাদের কিভাবে নির্ণয় করব। সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল, তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3 2 4 6 10 12 3 15। তো ফসফরাস ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা 1s2 2s2 2p6 3s2 3p3। এখন আমরা যদি এই ফসফরাসের গ্রুপ নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এর সর্বশেষ তো পি অরবিটাল, পি অরবিটাল ইলেকট্রন হচ্ছে পি অরবিটাল, আমার পি অরবিটাল ইলেকট্রন হচ্ছে 3টা। আবার পি অরবিটালের আগে কোনটা আছে, এস অরবিটাল, এস অরবিটাল, এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, এবং এদের সাথে আমার আরও প্লাস করতে হবে 10। তাহলে আমি এই ফসফরাসের গ্রুপ নাম্বার পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 3 + 2 5, 5 + 10 15, অর্থাৎ ফসফরাসের গ্রুপ নাম্বার হচ্ছে 15 বা 15। তো এইভাবে আমরা যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান বের করতে পারবো, এবং মৌলটা কত নাম্বার পর্যায় ও কত নাম্বার গ্রুপে আছে আমরা সেটাও বের করতে পারবো। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তিটা। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আমরা একটু আগেই খেয়াল করলাম যে আমরা যদি একটা মৌলের অবস্থান নির্ণয় করতে যাই পর্যায় সারণীতে, তাহলে আমাদেরকে অবশ্যই মৌলটার ইলেকট্রন বিন্যাসের সাহায্য নেওয়া লাগছে। ইলেকট্রন বিন্যাসের সাহায্য ছাড়া আমরা কি অবস্থান নির্ণয় করতে পারছি না। তো এই ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তুমি কি করতে পারবে, যে পর্যায় সারণীতে মৌলটা কত নাম্বার গ্রুপে আছে বের করতে পারবা, অথবা মৌলটা কত নাম্বার পর্যায়ে আছে সেটাও কি বের করতে পারবা। তাহলে আমরা বলতে পারি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এরপর আমাদের 3 নম্বর কনসেপ্ট হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম আছে, যেমন আমরা প্রথম যে ব্যতিক্রমটা একটু দেখতে পারি সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। আমরা যদি তোমাকে পর্যায় সারণীটা দেখাই তাহলে দেখতে পারবা এই পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে হাইড্রোজেনকে স্থান দেওয়া হয়েছে, একদম উপরে 1 নম্বর গ্রুপে কি হাইড্রোজেনকে স্থান দেওয়া হয়েছে। 1 নম্বর গ্রুপটা হচ্ছে কিন্তু ক্ষার ধাতু, মানে এখানে সবাই কিন্তু ধাতু। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা সবাই কিন্তু কি ধাতু। কিন্তু ঘটনা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু। হাইড্রোজেন কি, হাইড্রোজেন হলো অধাতু।
হাইড্রোজেন হলো অধাতু। এখন মজার বিষয় হচ্ছে এটা অধাতু হওয়ার পরও একে গ্রুপ একই স্থান দেওয়া হয়েছে। যদিও এখানে ওর ইলেকট্রন বিন্যাসটা কাজ করছে, আমরা যদি ওর ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s1, তার শেষ কক্ষপথে 1 আছে, তো সেই জন্য কি একে 1 নম্বর গ্রুপে স্থান দেওয়া হলেও এটা কিন্তু একটা অধাতু। আর গ্রুপ 1-এর বাকি সব মৌলগুলো হচ্ছে কিন্তু কি ক্ষার ধাতু। এই হচ্ছে একটা ব্যতিক্রম যে সে অধাতু হওয়ার পরও সে কিন্তু ক্ষার ধাতুদের সাথে একই গ্রুপে স্থান পেয়েছে। আবার হাইড্রোজেনের আরেকটা ধর্ম হচ্ছে সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে। সে কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই ইলেকট্রন গ্রহণ করতে পারে, এটা আবার কার সাথে মিলে? এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের সাথে মিলে। 17 নম্বর গ্রুপের যে মৌলরা আছে তারাও কি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেমন কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওরা কি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আবার হাইড্রোজেনও কি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু হাইড্রোজেন 17 নম্বর গ্রুপের সাথেও কিছুটা মিল আছে, তারপরে সে কিন্তু 1 নম্বর গ্রুপে অবস্থান করে। আর হাইড্রোজেন যেমন অধাতুর এই ধর্মগুলো প্রদর্শন করে, 17 নম্বর গ্রুপের অবস্থান 17 নম্বর গ্রুপের মৌলের সাথেও কিছু ধর্ম প্রকাশ করে। এছাড়াও হাইড্রোজেনের আবার ক্ষার ধাতু ধর্মেরও কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে, যার ফলে তাকে 1 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এরপর আমাদের পর্যায় সারণীর দ্বিতীয় ব্যতিক্রমটা হচ্ছে হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ওর থাকার কথা, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তো ইলেকট্রন বিন্যাসের হিসাব অনুযায়ী ওর থাকার কথা 2 নম্বর গ্রুপে, বাট হিলিয়ামকে কি 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। কারণ কি? হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে তারা কারোর সাথে কোনো বিক্রিয়া করতে রাজি না, তারা কারোর সাথে কোনো বিক্রিয়া করে না, তারা নিজেরা একাই অবস্থান করে। এদেরকে আবার অনেক সময় বিরল ধাতু বলা হয়। তো হিলিয়াম ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 2 নম্বর গ্রুপে থাকার কথা হলেও সে থাকছে হচ্ছে 18 নম্বর গ্রুপে। এটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর দ্বিতীয় একটা ব্যতিক্রম জিনিস। এরপর আমাদের পর্যায় সারণীর তৃতীয় ব্যতিক্রম জিনিস হচ্ছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ এরা পর্যায় সারণীর নিচে অংশ নিয়েছে। তো এটা আমাদের হচ্ছে একটা ব্যতিক্রম। এদেরকে নিচে অংশ দেওয়ার কারণ হচ্ছে এদের ধর্মগুলো, এদের যে গ্রুপ তারা আছে, যে মৌলগুলো একই সারিতে, তাদের ধর্মের অনেক মিল, সেই জন্য তাদেরকে একসাথে স্থান দেওয়া হয়েছে। এবং পর্যায় সারণীর যেন সৌন্দর্য নষ্ট না হয় এই জন্য কি তাদেরকে একই সাথে নিচে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমাদের পর্যায় সারণীর ব্যতিক্রম হচ্ছে 3টা। একটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, আরেকটা হচ্ছে হিলিয়ামের অবস্থান, আরেকটা হচ্ছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান। তো বন্ধুরা, আজকে আমরা 3টা টপিকস আলোচনা করলাম। একটা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়, আরেকটা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, আরেকটা হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম। তো আজ এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ, এবং কারো যদি কোনো অভিযোগ এবং পরামর্শ থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানিও। এবং আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।